হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে গুরুত্বপূর্ণ নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। তো গতকাল 16ই জুন ফাদার্স ডে ছিল। প্রত্যেক জুন মাসের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালন করা হয় এবং এবছরের যে থিম ছিল সেটা ছিল অনারিং ফাদারহুড, স্ট্রেংথ, লাভ অ্যান্ড স্যাক্রিফাইস। তো নিউজে চলে যাব। মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, এই যে মিনিস্ট্রি রয়েছে এমএনআরই মিনিস্ট্রি থেকে গ্লোবাল উইন্ড ডে এটা পালন করা হয়েছে 15ই জুন 2024, গ্লোবাল উইন্ড ডে। এবং এই যে প্রোগ্রামটা পালন করা হয়েছে পবন ঊর্জা, পাওয়ারিং দ্য ফিউচার অফ ইন্ডিয়া। আমরা জানি রিনিউয়েবল এনার্জির ওপর জোর দেওয়া হচ্ছে বর্তমানে, জীবাশ্ম জ্বালানির যে চাহিদা সেটা কমানোর জন্য, দূষণ কমানোর জন্য। তো এই প্রোগ্রামটা সেই জন্য অর্গানাইজড করা হয়েছিল গ্লোবাল উইন্ড ডে। এবং এটা কবে করা হয়েছিল? এটা করা হয়েছিল 15ই জুন 2024। নেক্সট, পিএম টু রিলিজ 17th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম। এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজে রয়েছে বর্তমান সময়। কেন? কারণ এটা প্রধানমন্ত্রী হওয়ার পরেই একেবারে সাথে সাথেই 18ই জুন 2024 20,000 কোটি টাকা রিলিজ করা হয়েছে এই স্কিমটাতে। তো পিএম কিষাণ স্কিম এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি করা হয়? এখানে ফার্মারদের 3টে ইনস্টলমেন্টে বছরে 6,000 টাকা দেওয়া হয়। তো বর্তমানে ক্যাবিনেট মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে শিবরাজ সিং চৌহান, উনি এই মিনিস্ট্রিতে রয়েছেন। মিনিস্ট্রি থেকে প্রশ্ন হয়, এটা মনে রাখতে হবে। শিবরাজ সিং চৌহান, মিনিস্টার অফ এগ্রিকালচার। পুরো যে মিনিস্ট্রি সেটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো 24শে ফেব্রুয়ারি 2019 গোরখপুর উত্তরপ্রদেশ থেকে এই স্কিমটা লঞ্চ করা হয়েছিল। স্কিম কত সালে লঞ্চ করা হয়েছিল অনেক সময় জিজ্ঞাসা করা হয়, তো এটা 2019-এ লঞ্চ করা হয়েছিল। এবং এর সাথে সাথে 30,000 সেলফ হেল্প গ্রুপকে কৃষি সখী এটা সার্টিফিকেট, এই সার্টিফিকেশনটা দেওয়া হয়েছে। নেক্সট দেখব, 21 স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন শকুরা সায়েন্স প্রোগ্রাম 2024 ইন জাপান। তো জাপানে শকুরা সায়েন্স প্রোগ্রামে 2024-এ 21 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। তো এই ধরনের ফ্যাকচুয়াল ইনফরমেশান থেকে অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ইন্ডিয়ান আর্মি ইন্ডাক্টস নাগাস্ত্র 1 সুইসাইড ড্রোন। নাগাস্ত্র 1 এটা কি? এটা একটা সুইসাইড ড্রোন। এটা ডেভেলপ করেছে নাগপুর বেসড সোলার ইন্ডাস্ট্রি। দ্য নাগাস্ত্র 1 ইজ এ ম্যান পোর্টেবল weaponized drone system designed to neutralize enemy threats with high precision. তো এটা কি ধরনের ড্রোন? এটা কিন্তু ম্যান পোর্টেবল ড্রোন এবং এটা ওয়েপনাইজ ড্রোন। এর মধ্যে কিন্তু বিভিন্ন ওয়েপন দিয়ে এই ড্রোনটাকে পাঠানো যাবে। এবং পোর্টেবল, এটা ম্যান পোর্টেবল, এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বহন করে নিয়ে যাওয়া যায়। লয়টার মিউনিটিয়ান or suicide drone are single used weapon that fly into target and detonate on impact. তো এটা একটা সুইসাইড ড্রোন। এটা কিন্তু একবারই মাত্র ইউজ করা যাবে, সিঙ্গেল ইউজ, অর্থাৎ এটা ডিস্ট্রয় হয়ে যাবে। এটা যখন আঘাত হানবে তখন কিন্তু এটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো এটা সিঙ্গেল ইউজ ড্রোন, এই জন্য এটাকে সুইসাইড ড্রোন বলা হচ্ছে। নিজে ধ্বংস হয়ে যাচ্ছে, আঘাত হানার সাথে সাথে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে বলে এটাকে সুইসাইড ড্রোন বলা হচ্ছে। তো নাগাস্ত্র 1 নামটা মনে রাখতে হবে। এবং কে তৈরি করেছে? এটা নাগপুর বেসড সোলার ইন্ডাস্ট্রি এটা তৈরি করেছে, ডিআরডিও থেকে কিন্তু নয়। ইন্ডিয়ান আর্মি লঞ্চ বিদ্যুৎ রক্ষক মনিটরিং সিস্টেম। তো বিদ্যুৎ রক্ষক হ্যাজ বিন ডেভেলপড বাই দ্য আর্মি ডিজাইন ব্যুরো অ্যান্ড ওয়াজ লঞ্চড বাই আর্মি ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তো উপেন্দ্র দ্বিবেদী এটা লঞ্চ করেছেন, আর্মির ভাইস চিফ থেকে অনেক সময় প্রশ্ন করা হয়। তো এটা লঞ্চ করেছেন উনি, বিদ্যুৎ রক্ষক। এটা একটা মনিটরিং সিস্টেম। নেক্সট, ইন্ডিয়ান রেলওয়ে এন্টার ইটস নেম ইন্টু লিমকা বুক অফ রেকর্ড। তো ইন্ডিয়ান রেলওয়ে লিমকা বুক অফ রেকর্ডে তাদের নাম সম্প্রতি তুলেছে। তো কেন? ফর মোস্ট পিপল অ্যাট আ পাবলিক সার্ভিস ইভেন্ট অ্যাট মাল্টিপল ভেন্যু। মাল্টিপল ভেন্যুতে বিভিন্ন জায়গাতে মানুষরা একত্রিত হয়েছিল একটা প্রোগ্রামের জন্য। পাবলিক সার্ভিসে ইভেন্ট ছিল একটা, সেখানে বিভিন্ন জায়গাতে এখানে দেখা যাচ্ছে 40,19,516 জন 2,140টা ভেন্যুতে আলাদা আলাদা জায়গাতে তারা
একত্রিত হয়েছিল 26 ফেব্রুয়ারি 2024 এই ইভেন্টটা হয়েছিল। তো এই জন্যই লিমকা বুক অফ রেকর্ডে ইন্ডিয়ান রেলওয়ে নামটা উঠে এসছে। নেক্সট, রেকর্ড 117 মিলিয়ন পিপল ফোর্সিবলি ডিসপ্লেড ইন 2023 রিপোর্ট বাই ইউএন। তো ইউনাইটেড নেশনের একটা রিপোর্ট যেখানে বলা হচ্ছে 117 মিলিয়ন মানুষকে জোর করে তাদের বাসস্থান থেকে ডিসপ্লেসড করা হয়েছে শুধুমাত্র 2023 এই বছরটাতে। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি ইউএনএইচসিআর তারাই এই রিপোর্টটা রিলিজ করেছে। তো এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই যে সংখ্যাটা এটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গাতে আমরা লেখার মধ্যে ইউজ করতে পারি, এটাকে ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি, এমসিকিউ এ জিজ্ঞাসা করা হতে পারে। তো ফোর্সিবলি রিপ্লেস করা হয়েছে, যেটা একটা হিউজ পরিমাণ মানুষ তাদেরকে। তো in Gaza, Israel bombardment and ground combat have caused around 1.7 million people, near 80% of the Palestinian enclave population, to become internally displaced, many of them multiple time. তো ইন্টারনালি ডিসপ্লেস অর্থাৎ তারা যে জায়গায় থাকতেন সেখান থেকে সরে গেছেন, দেশ ছাড়তে হয়নি তাদের, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় তারা সরে যেতে বাধ্য হয়েছেন। তো ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এর যে হেডকোয়ার্টার রয়েছে সেটা রয়েছে জেনিভা, সুইজারল্যান্ডে। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। নেক্সট, রেনিউড ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার শুভিয়া নাল্লামুথু উইন ভি সান্থারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো ভি সান্থারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার শুভিয়া নাল্লামুথু। উনি ভি সান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তো উনি একজন ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার। নেক্সট, লাদাখ সেলিব্রেট হেমিস মনাস্টিক ফেস্টিভ্যাল। তো এটা খুব গুরুত্বপূর্ণ। হেমিস মনাস্টিক ফেস্টিভ্যাল এটা কোথায় হয়? এটা হয় লাদাখে। তো লাদাখে হেমিস ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা আমরা জানি। তো সেই হেমিস মনাস্টিক ফেস্টিভ্যাল, যেটা হেমিস সেচু নামে পরিচিত, 16-17 জুন এটা গ্রেট রিলিজিয়াস ফেভার অ্যান্ড গেইটি এই ফেস্টিভ্যালটা এখানে আয়োজন করা হয়। তো নামটা থেকে এটা মনে রাখা সহজ, হেমিস ন্যাশনাল পার্ক রয়েছে লাদাখে এবং এখানে এটা হেমিস মনাস্টিক ফেস্টিভ্যাল আয়োজিত করা। তো এইগুলো কারেন্ট অ্যাফেয়ার ছিল, গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে যাব নিউজ ডিসকাশনে। নজর অর্থনীতিতে তৈরি হতে হবে রিটার্নের জন্য। তো সেন্সেক্স 76,993 পয়েন্টে রয়েছে, নিফটিও রয়েছে 23,466-তে, যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে। এখানে আমরা জানি পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড এই বাজার, কারণ পলিটিক্যাল ডিসিশনের উপর ডিপেন্ড করে অর্থনীতি কোন দিকে যাবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে কি, জোট সরকার হলেও বৃহত্তম শরিক বিজেপি গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো নিজেদের হাতে রাখায় বাজারের উদ্বেগ কমেছে। লগ্নিকারীদের বিশ্বাসের ফলে আর্থিক সংস্কারের কর্মসূচি বিঘ্নিত হবে না। ফলে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন দুই পরে সূচক বিপুল ধাক্কা খেলেও ইতিমধ্যে তা সামলে উঠেছে। নতুন শিখরে পা রেখেছে সেন্সেক্স এবং নিফটি। লগ্নিকারীদের চোখ রাখতে হবে অর্থনীতির বিভিন্ন উপাদানের দিকে, প্রস্তুতি শুরু করতে হবে আয়কর রিটার্ন জমার। তো অর্থনীতির বিভিন্ন উপাদানের দিকে চোখ রাখতে হবে, এটা বলা হচ্ছে। তো মে মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার 4.83 থেকে 4.75% নামার খবরে বৃহস্পতিবার তেতে ওঠে সূচক। তো এখানে খুচরো মূল্যবৃদ্ধির হার কিন্তু কমেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মে মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার, এই মূল্যবৃদ্ধি নিয়ে কিন্তু প্রচুর চর্চা হয়েছে বিগত কয়েক বছর ধরে। মূল্যবৃদ্ধি এটা নিউজে রয়েছে এবং মূল্যবৃদ্ধির পরিমাণ কত, এখান থেকে সরাসরি ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। যে সেটা যে কমেছে সেটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং সেই নির্দেশক সেটা দেখেই বাজারে যারা অনুমান করছেন যে বাজার আরও চাঙ্গা হবে, তারা কিন্তু আরও ইনভেস্ট করেছেন। তো সেটা এখানে সেই কারণেই সূচক তেতে উঠেছে, এটা মনে করা হচ্ছে। খুচরো মূল্যবৃদ্ধির হার কমলে কি সুবিধা হয়? সাধারণ মানুষের হাতে নগদ অর্থ জমা থাকে, খরচটা কম হয়, নগদ অর্থ জমা থাকে এবং তারা কিন্তু ইনভেস্ট করতে উৎসাহী হন বা সঞ্চয়ের একটা আগ্রহ প্রবণতা দেখতে পাওয়া যায়, যেটা বাজারের জন্য ভালো। তো সেই কারণে এখানে সূচকটা উঠেছে। ঋণপত্রের ইল্ড নেমে আসে 6.98%। আমেরিকার শীর্ষ ব্যাংক ফেডারেল রিজার্ভও ইঙ্গিত দিয়েছে চলতি বছরে অন্তত সুদ কমানো হবে অনেকটাই, এটাও একটা বিষয়। খাদ্যপণ্যের দাম তেমন মাথা না নামালেও লগ্নিকারী সংস্থা তারা কিন্তু শেয়ার কিনেছে। তো খাদ্যপণ্য একটা গুরুত্বপূর্ণ দিক। খাদ্যপণ্য দাম সবচেয়ে বেশি ভোলাটাইল খাদ্যপণ্য এবং তার সাথে তেল। খাদ্যপণ্য এবং তেল যখন কোর ইনফ্লেশন হিসেব করা হয় তখন কিন্তু
এইগুলো বাদ রাখা হয়, যেগুলো খুব ভোলাটাইল সেগুলো বাদ রাখা হয়। যাই হোক, খাদ্যপণ্যের দামটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা মানুষের উপরে এর এফেক্ট পড়ে, প্রত্যেকটা মানুষকে বাধ্যতামূলকভাবে এটা ভোগ করতেই হয়, খেতেই হয়। তো সুতরাং সেটা একটা গুরুত্বপূর্ণ দিক, কিন্তু সেটাতে সূচক কিন্তু মাথা নামায়নি, অর্থাৎ সেটার মূল্যবৃদ্ধি খুব একটা কমেনি, কিন্তু তা সত্ত্বেও মানুষ লগ্নি করেছেন, এটা বলতে চাওয়া হয়েছে এখানে। জুনে অর্ধেক কেটে গিয়েছে, যতদূর সম্ভব সেরে ফেলতে হবে আয়কর রিটার্নের কাজ। ব্যক্তিগত আয়করদাতার নানা সূত্রে আয় লগ্নি উৎসে কাটার করের মতো তথ্য তোলা হয়েছে, তাদের অ্যানুয়াল ইনকাম স্টেটমেন্ট, ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি, অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট, এগুলো কমপ্লিট করতে হবে। আয়কর দপ্তরের পোর্টালে নিজের প্যান ব্যবহার করে এসব তথ্য পাওয়া যাবে, তো যার ভিত্তিতে দাখিল করতে হবে রিটার্ন। তো এই রিটার্নটা নিয়ে এবারে দেখতে পাবো আমরা, এবং সেখান থেকে অর্থনীতির বেশ কিছু চালচিত্র উঠে আসবে, সেগুলো পরে আমরা আলোচনা করব। এরপর আমরা চলে যাব, গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে। ভারতীয় গণতন্ত্রের বিপদের পূর্বাভাস দিয়েছিলেন আম্বেদকর। সংবিধানের মূল রচয়িতাকে এই প্রশ্নের উত্তরে স্কুল পড়ুয়ার নীতিতে হাত দিতে বলবে ভীমরাও রামজি আম্বেদকর। তার নাম স্মরণ রেখেছি, কিন্তু তার উচ্চারিত কথাগুলো গণস্মৃতি থেকে প্রায় মুছে গিয়েছে। এখন আম্বেদকরের কিছু কথা স্মরণ করা জরুরি হয়ে পড়েছে। তো জাতি হিসেবে নানাবধ, জাতি সত্ত্বেও আমরা টিকে আছি, কিন্তু দেশের অর্থনীতি, দেশের সংবিধান, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আর সংকটাপন্ন নানা প্রশ্নের মুখোমুখি। অর্থনৈতিক বৈষম্যের কথা যদি ধরি, অর্থনীতিবিদ তোমা পিকেটি ও তার সহযোগী গবেষকদের এক সমীক্ষা বলছে, ভারতে অসাম্যের মাত্রা বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ঔপনিবেশিক আমলের স্তরে। অসাম্যের কথা বলা হচ্ছে, ইনইকুয়ালিটির কথা বলা হচ্ছে। একদিকে অসম্ভব ভালো গ্রোথ এবং অন্যদিকে কিন্তু ক্ষুধা অনাহার। অন্যদিকে শক্তিক্ষয়ীও বিজেপি আবার ক্ষমতায়, ফলে গণতন্ত্রের যে ঝুঁকি তৈরি হয়েছিল গত দফায়, তার থেকে মুক্তি মিলবে তেমন আশা করতে সাহস হয় না। এখনই না হলে সম্ভবত অদূর ভবিষ্যতে এক দেশে এক নির্বাচন নীতি চালু হবে, অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হচ্ছে, যে দুটো কিন্তু ইস্যু ছিল দীর্ঘ সময় ধরে, এই দুটো নিয়ে চর্চা ছিল। দেশের স্বাধীনতা যুদ্ধের যে দল বা তার নেতাদের ভূমিকা মহাভারতের নকুল সহদেবের চেয়েও নগণ্য, তারাই আজ সবচেয়ে বড় দেশপ্রেমিক, গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য বিরোধী দলগুলি উপস্থিতি। যাই হোক, এখানে বিভিন্ন দলের সম্পর্কে লেখা হয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মূল যে ইস্যুগুলো এখানে তুলে ধরা হচ্ছে সেগুলো গুরুত্বপূর্ণ। আমরা কখনোই লেখার মধ্যে বিভিন্ন দলের নাম বা ইঙ্গিত সেটা উল্লেখ করার প্রয়োজন কিন্তু নেই, যতটুকু প্রয়োজন এখান থেকে আমাদের সেটা নিতে হবে। যাই হোক, 1949 সালে 25শে নভেম্বর ভারতের গণপরিষদে সর্বশেষ বক্তৃতা আম্বেদকর এই বিপদের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন 1950 সালে 26 জানুয়ারি ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ঠিকই, কিন্তু এই দেশের স্বাধীনতার ভবিষ্যৎ কী? দেশবাসী কি এই কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা করতে পারবেন, নাকি আবার তারা স্বাধীনতা হারিয়ে স্বৈরাচারের কবলে পড়বে? এই প্রশ্নটা আম্বেদকর সবচেয়ে বেশি পীড়িত করেছিল। তিনি স্মরণ করে দিয়েছিলেন, এমন নয় যে ভারত আগে কখনো স্বাধীন ছিল না, দেশ স্বাধীন ছিল, কিন্তু দেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারেনি। ভারত তার স্বাধীনতা হারিয়েছিল পারস্পরিক সন্দেহ আর বিশ্বাসঘাতকতার কারণে। আমাদের কপালে সুদীর্ঘ দাসত্ব জটেছিল, ইতিহাস কি তার পুনরাবৃত্তি ঘটাবে? তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারত কি চিরকাল পরাধীন ছিল? ছিল না। তো কেন পরাধীন হলো? পারস্পরিক সন্দেহ এবং বিশ্বাসঘাতকতা, এইটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ভারতীয় দেশীয় রাজারা যদি পারস্পরিক বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে কিন্তু কখনোই ব্রিটিশরা ক্ষমতা দখল করতে পারতো না। আম্বেদকরের দুশ্চিন্তার কারণ ছিল, কেননা আমাদের পুরনো শত্রু জাত আর বর্ণবিভাজনের সঙ্গে নতুন শত্রু পরস্পর বিরোধী বহু রাজনৈতিক দল আর তাদের সংকীর্ণ মতাদর্শের আবির্ভাব ঘটেছিল। রাজনৈতিক দলগুলি যদি দেশের কল্যাণের চেয়ে তাদের মতাদর্শকে প্রাধান্য দেয়, তাহলে স্বাধীনতার বিপদ অবশ্যম্ভাবী। গণতান্ত্রিক সংবিধানের বিপন্নতা অনিবার্য, অপ্রতিরোধ্য। আজ যদি দেখা যায় সংবিধানের অপব্যবহার ঘটছে, তাহলে আই উইল বি দ্য ফার্স্ট টু বার্ন ইট। অপব্যবহার ঘটলে তারই তত্ত্বাবধানে রচিত সংবিধান তিনি জ্বালিয়ে দেবেন বলেছিলেন আম্বেদকর। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যে রাজনৈতিক দল যারা রয়েছে তাদের দেশের কল্যাণের চেয়ে তাদের যে মতাদর্শ সেটাকে প্রাধান্য দিচ্ছে। এইটা হলে কিন্তু খুব মুশকিল, এটা খুব বাস্তব কথা। নিজেদের মতাদর্শকে দেশের উপরে যদি রাখা হয়, দেশের কল্যাণের ওয়েলফেয়ারের উপরে যদি রাখা হয়, তাহলে কিন্তু এটা সংকট অবশ্যম্ভাবী। অথচ এমন নয় যে এই দেশ গণতন্ত্রের কথা জানতো না। আম্বেদকর স্মরণ করিয়ে দিয়েছিলেন, একটা সময় ছিল যখন ভারত শাসিত হতো প্রজাতন্ত্রের দ্বারা। রাজতন্ত্রও ছিল, কিন্তু রাজা হতেন নির্বাচিত রাজা, তার ক্ষমতা ছিল সীমিত। তারা কেউ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন না। এই দেশ সংসদীয় গণতন্ত্রের কথাও জানতো। আম্বেদকর বৌদ্ধ ভিক্ষু সংঘের কথা উল্লেখ করে বলেন, বৌদ্ধ সংঘ আসলে একালের পার্লামেন্ট। সংঘের অধিবেশন পরিচালনায় নিয়মতান্ত্রিকতা বুদ্ধ নিশ্চয়ই সমকালীন রাজনৈতিক ব্যবস্থা থেকে গ্রহণ করে থাকবেন। কালক্রমে এই দেশ ব্যক্তি স্বাধীনতা আর গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলেছিল। তো প্রাচীন সময়ে ভারতে কিন্তু পার্লামেন্টের মতোই, সংসদীয় গণতন্ত্রের মতোই একটা সিস্টেম ছিল। বৌদ্ধ ভিক্ষু সংঘে এই সিস্টেমটা ছিল, তিনি এটা উল্লেখ করছেন। কিন্তু পরবর্তী সময়ে এই যে বৈশিষ্ট্য সেটা ভারতবর্ষ হারিয়ে ফেলে।
দেশকে আবার তা হারাতে চলেছে আম্বেদকর সঠিক জানেন না, কিন্তু তিনি নিশ্চিত জানতেন ভারতবর্ষের মতো দেশ যেখানে গণতন্ত্রের অনুশীলনের দীর্ঘ দিন ছেদ পড়ে গেছে, সেখানে গণতন্ত্র শেষ পর্যন্ত একনায়কতন্ত্রের কাছে আত্মসমর্পণ করতে পারে। আকারে প্রকারে গণতন্ত্রের ঠাট বজায় রইল, কিন্তু কাজকর্মে তা নায়কতন্ত্রের শাসনে পর্যবসিত। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। গণতন্ত্র কিন্তু আসলেই সবসময় গণতন্ত্র থাকে না, সেখানে অনেক সময় একনায়কতন্ত্র চলে আসে। এর থেকে অব্যাহতির উপায় কি? আম্বেদকর জন স্টুয়ার্ট মিলের সতর্কবাণী স্মরণ করেছেন, গণতন্ত্রকে রক্ষা করতে হলে কোনো মহাপুরুষের চরণে স্বাধীনতা বিসর্জন দেওয়া চলবে না, কিংবা তাকে একটা ক্ষমতা অর্পণ করা যাবে না যাতে তিনি সমস্ত গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলতে পারেন। আম্বেদকর মনে করতেন ভারতের মতো ব্যক্তিপুজোর এমন বাড়াবাড়ি পৃথিবীর আর কোথাও দেশে কোনো দেশে নেই। ধর্মের ক্ষেত্রে ভক্তি বা ব্যক্তিপুজো আত্মমুক্তির একটা পথ হতে পারে, কিন্তু রাজনীতিতে ব্যক্তিপুজো নিশ্চিতভাবে স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত করে। বিশ্বগুরুর প্রাদুর্ভাব সে সম্মানকে স্পষ্ট করে তুলেছে। যাই হোক, এখানে ব্যক্তিগত বিষয় বলা রয়েছে, এবং এটা একদিক থেকে সত্যি যে একনায়কতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা গণতন্ত্রের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। রাজনৈতিক গণতন্ত্র যথেষ্ট নয়, রাষ্ট্রের প্রকৃত বিকাশের প্রয়োজন সামাজিক গণতন্ত্র, যা সাম্য, মৈত্রী, স্বাধীনতাকে সমাজ জীবনের অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃতি দেবে। সাম্য না থাকলে স্বাধীনতা সমষ্টি উপরে মুষ্টিমের আধিপত্য প্রতিষ্ঠা করবে। সাম্য না থাকলে স্বাধীনতা ব্যক্তি উদ্যোগ বিনষ্ট করবে, এটাও একটা দিক। এবং ভারতের সমাজে দুটি জিনিসের প্রকট অভাব রয়েছে। আম্বেদকর লক্ষ্য করেছেন প্রথমত সাম্যের অভাব। এদেশে সমাজ সুদীর্ঘকাল ক্রমান্বয়ে অসাম্যের উপর প্রতিষ্ঠিত, এটা বাস্তব। অর্থনৈতিক অসাম্য কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং সেটা কিন্তু এখনও রয়েছে সমাজের উপর তলার মুষ্টিমেয় মানুষ প্রভূত বৃত্তের অধিকারী, বাকিদের দিন গুজরান করতে হয় অপরিসীম দারিদ্র্য এবং দৈনন্দিন লাঞ্ছনার মধ্য দিয়ে। আম্বেদকর স্মরণ করিয়ে দিয়েছেন 1950 সালে 26 জানুয়ারি দেশ আনুষ্ঠানিকভাবে এই সামাজিক বৈপরীত্যের মধ্যে প্রবেশ করতে চলেছে। তিনি বলছেন, রাজনীতিতে আমরা ওয়ান ম্যান ওয়ান ভোট অ্যান্ড ওয়ান ভোট ভ্যালু স্বীকার করেছি, কিন্তু আর্থসামাজিক জীবনে বিভিন্ন আর্থসামাজিক কাঠামোর কারণে আমরা ওয়ান ম্যান ওয়ান ভ্যালুর নীতিকে বিসর্জন দিয়েছি। তো এটা খুব বাস্তব বিষয় যে ভোটের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি তার অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির ভোটের ভ্যালুটা সেম, কিন্তু সামাজিক দিক থেকে, অর্থনীতির দিক থেকে প্রত্যেক মানুষের যে ওয়ান ম্যান ওয়ান ভ্যালু, সেটা কিন্তু হয়নি। এই বৈপরীত্য অবসানে বিলম্ব হলে আম্বেদকর মনে করতেন যারা এর চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যত শীঘ্র সম্ভব এই ব্যবস্থাকে ভেঙে ফেলতে উদ্যোগী হবে। দ্বিতীয় যে অভাবটির কথা আম্বেদকর বলেছিলেন তা ভ্রাতৃত্ববোধের অভাব। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাইকে বিকাশের সমান সুযোগ দিতে হবে। মুখে বলবো সবকা সাথ সবকা বিকাশ, কর্মক্ষেত্রে সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখবো, এটা চলতে পারে না। তো এই সমস্ত দুর্বলতার দিকগুলো এখানে তুলে ধরা রয়েছে। আম্বেদকর স্মরণ করিয়েছেন সংবিধানে দ্য পিপলস অফ ইন্ডিয়া কথাটি অনেকেরই মন পছন্দ হয়নি, তারা চাইছিলেন দ্য ইন্ডিয়ান নেশন কথাটি ব্যবহার হোক। নিজেদের জাতি হিসেবে পরিচয় দেওয়ার মধ্যে এক ধরনের আত্মপ্রবঞ্চনা আছে। হাজার হাজার জাতি জনজাতি বিভক্ত নাগরিক সমাজ কীভাবে নিজেদের এক জাতি বলে পরিচয় দেবে? দ্য কাস্ট আর অ্যান্টি ন্যাশনাল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্য কাস্ট আর অ্যান্টি ন্যাশনাল, যখনই বিভিন্ন রকম কাস্ট এই ডিভিশন আসবে সেটা কিন্তু একটা অ্যান্টি ন্যাশনাল ডিভিশন হিসেবে দেখা দেবে। কেননা জাতি বিভাজন সমাজ জীবনে বিভেদ আনে, পরস্পর বিদ্বেষ সৃষ্টি করে, ভ্রাতৃত্ববোধ ছাড়া সাম্য স্বাধীনতা অর্থহীন। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ দিক, প্রত্যেকটা এখানে আলোচনা করা রয়েছে। এখানে পয়েন্টগুলো আমাদের নিতে হবে, এখানে কোনো বিশেষ রাজনৈতিক দল কে এখানে তুলে ধরাটা মূল উদ্দেশ্য নয়, পুরো সামগ্রিক বিষয়টা এখানে বুঝতে হবে। এবং যে বিষয়টা বলতে চাওয়া হয়েছে, আম্বেদকর কোন কোন বিষয়গুলো সাবধান করে দিয়েছিলেন সেই অসাম্যের কথা, এবং একটা একতন্ত্র যাতে করে আগামী দিনে ভারতবর্ষের ক্ষতি না করতে পারে সেটা দেখতে হবে। তো এর সাথে সাথে আছে গুরুত্বপূর্ণ নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।